বন্ধুগণ, ভয় পাওয়ার জায়গা না। देखा एखाने सेंट्रल फोर्स एसे गेছে, सीआरपीएफ आ गया हम लोग के लिए। जो वोटर्स है हम लोग यहाँ पे जो बंगाल का भांगड़ का जो वोटर्स है, तुम लोग बेफिक्र रहो। हम लोग के लिए वोटर्स के लिए हमारा जवान सीआरपीएफ आ गया है। ये पंचायत इलेक्शन नहीं है, ये जनरल इलेक्शन है, देश का इलेक्शन है। सो यहाँ पे जो सेंट्रल फोर्स आए हैं हम लोगों के लिए आए, हम लोग बेफिक्र होकर वोट डालेंगे। कोई एंटी सोशल हम लोग रास्ते में रोकेगा तो हम तुरंत पुलिस ऑब्जर्वर को कॉल करेंगे। उसके बाद सेंट्रल फोर्स आके उसके इतना धुलाई करेगा ना, पूरा जिंदगी तक उसका याद रखेगा। ভয় পাওয়ার দরকার নেই। সেন্ট্রাল ফোর্স আছে, কোনো অসুবিধা হবে না। যেডি স্টাফ করবে, শুধু আপনারা আমাদের যারা নেতৃত্বরা আছে সাধারণ ভোটারদের বলছি, যাকে ইচ্ছা ভোট দেবেন, যেই সিম্বলটা আপনার ভালো লাগবে ভোট দেবেন, কিন্তু ভোট দান থেকে যদি বিরত রাখার চেষ্টা করে আপনারা আমাদের জানাবেন, আমরা প্রশাসনকে জানাবো। প্রশাসন আছে ওখানে, কলকাতা পুলিশ আর সেন্ট্রাল ফোর্স মিলে, তাই যারা এই গণতন্ত্রের উৎসবকে ডিস্টার্ব করার চেষ্টা করবে তাদেরকে জব্দ করে দেবে। এটা কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ, কারণ এই প্রথম ভাঙড় ডিভিশন হয়েছে, তারপরেই কিন্তু এই লোকসভা নির্বাচন হচ্ছে। কলকাতা পুলিশ কতটা পারদর্শী, কলকাতা পুলিশ কতটা নিরপেক্ষতার সাথে কাজ করে, সেটাও কিন্তু তাদের কাছে প্রুভ করার জন্য একটা চ্যালেঞ্জ আছে। একদিকে নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লা আছে, আর একদিকে ভাঙড়ের বাসী থাকবে। কলকাতা পুলিশ জনগণের স্বার্থে থাকবে, নাই নটোরিয়াস ক্রিমিনালকে সহযোগিতা করবে, সেটাও কিন্তু পরীক্ষা করার জায়গা এই নির্বাচন। তাই বন্ধুগণ, নিশ্চিন্তে থাকবেন, সকাল সকাল উঠবেন, তাই আপনারা আপনাদের ভোট কেন্দ্রে যাবেন, আইএসএফকে যদি ভালো লাগে ভোট দেবেন, তার পরিবর্তে অন্য কাউকে ভালো লাগলে সেটা করবেন, আমি কাউকে না বলবো না। কিন্তু আপনাদের ভোট রাস্তায় যদি কেউ আটকায়, ভোট দিতে যদি কেউ বিরত রাখে, আমাদেরকেও জানাবেন, তাকে কিভাবে ঠান্ডা করতে হয় বুঝিয়ে দেবো। আর একটা কথা বলে যাচ্ছে আপনাদের, 4 তারিখ অবধি অপেক্ষা করবেন আপনারা। কে কোথা থেকে আজকে আর এসে কি হবে? ঠিক আছে, কিন্তু 5-4 হ্যাঁ, তা আসতে ছুটে আসতে বলো। না না, আচ্ছা না, পারমিশনের ব্যাপার থাকে। 6टा पर्यंत इलेक्शन कमीशन ऑफ इंडिया जो गाइडलाइन है 6 बजे तक हम लोग प्रोग्राम कर सकते हैं, लेकिन वेस्ट बंगाल कलकत्ता पुलिस की तरफ से, भांगड़ पुलिस स्टेशन की तरफ से हम लोग को 5 बजे तक प्रोग्राम करने का परमिशन दिया गया है। तो हम लोग क्या करेंगे, फॉर 59 पे हम लोग छोड़ देंगे। 1 मिनट पहले हम लोग प्रोग्राम को ख़त्म करेंगे, क्योंकि हम लोग लॉ एंड ऑर्डर को मानने वाला हम लोग आदमी है। हम लोग नहीं चाहते हैं कि यहाँ पे लॉ एंड ऑर्डर सिचुएशन क्रिएट हो, क्योंकि हम लोग संविधान को सम्मान करते हुए, उसका आगे रखते हुए हमारा पार्टी को हम लोग चलाएंगे। कि भाई আমাদের পার্টি কেমন চলবে, সংবিধানের গাইডলাইন মেনে। আর সংবিধানের গাইডলাইন মেনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তৈরি হয়েছে, ওর বাইরে আমরা যাব না। তাই বন্ধুগণ বলছে, আর একটা মিছিল আসছে, আশা করছি 10 মিনিটের মধ্যে চলে আসবে তারা। 10 মিনিটের তার মধ্যে বক্তব্য আপনাদের হবে। তাই বন্ধুগণ, আপনাদের এটা বলে রাখি, যতই দেখুন না কেন বিভিন্ন জায়গায় ভোটের পরের দিনই দেখবেন তৃণমূল আবির মাখছে। কিন্তু এই আবির মাখছে কেন বলুন তো? এই যে বাকি ইলেকশনগুলো আছে, এদের ছেলেদের মনে কনফিডেন্স দেওয়ার জন্য। তৃণমূল ভালো করে জানে তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে। তৃণমূল ভালো করে জানে যে 4 তারিখের পরে বাংলায় তৃণমূলের অস্তিত্ব থাকবে না। বাংলায় আইএসএফ সব যারা বিরোধীরা আছে হেভি অংশে সিট জিততে চলেছে, এরা বুঝতে পেরে গিয়েছে। কিন্তু এখন যদি এরা দেখে যে ভয় পেয়ে যায়, তাহলে এই বাকি জায়গাগুলোকে আর ভোট করাতে পারবে না। আমি আপনাদের বলছি, ভাঙড়ের মানুষ 2021 সালে একদিকে বিজেপি তৃণমূলের বাইনারি ছিল, বিজেপি নাকি চলে আসবে, সেটাকে ভয় পেয়েও কিছু মানুষ হয়তো তৃণমূলকে ভোট দিয়েছিল। 2021 সালে কিন্তু আর কেউ আসার জায়গা নাই। 2024-এ কে আসবে ভাঙড়ের মানুষ আর দেখতে চাইছে না। আমি আশা করব ভাঙড় থেকে লক্ষাধিক পরিমাণে ভোট নেব। ওইদিকে সোনারপুর, বারুইপুর, এদিকে আপনার টালিগঞ্জ, ওইদিকে আপনার যেগুলো আছে সব মিলিয়ে এখান থেকে আমরা সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে আমাদের নূর আলম খান পার্লামেন্টে যাচ্ছে আপনাদের হয়ে কথা বলতে। আপনারা অবাক হবেন পার্লামেন্টে আমি কেন যেতে বলছি। সারা ভারতবর্ষ থেকে
543 জনকে পার্লামেন্টে পাঠায়, পশ্চিমবাংলা থেকে 42 জনকে পাঠায়। এদের কাজটা কি? আগামী 5 বছর দেশ কেমন থাকবে, দেশের জনগণের হাতে কিভাবে টাকা আসবে, দেশের নিরাপত্তা কেমন থাকবে, ছাত্র যুবর ভবিষ্যৎ কি হবে, পড়ার শেষে যারা পড়াশোনা করছে শেষে একটা চাকরি পাবে, বেকারত্ব দূর করবে, ক্ষুধার সূচকে দেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের নাগরিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেইটা কমবে কি করে? এই পলিসি তৈরি হওয়া নির্বাচনটা কি? সেটা হচ্ছে জেনারেল ইলেকশন। তাই পশ্চিমবাংলাতে 42টা সিট আছে। এই 42টা সিটে কতজন কন্টেস্ট করছে আপনারা জানেন? ভাই ওখানে কি পানি আছে নাকি যারা উঠে পড়ছে ওখানটায়? যে মাননীয় বলেছিল একটা সময় যে তিনি মাদ্রাসা সহ আনএডেড শিক্ষা নিয়োগ করবে, আমি সেই মাননীয়ার পিরিয়ডে আমরা এই চোখে আমরা দেখতে পেয়েছি সেই মাননীয়ার পিরিয়ডে যখন আমাদের আনএডেড শিক্ষকরা নিজেদের বেতন পাচ্ছে না, নিজেদের যে চাকরি জীবিকা তারা চলনা করে যে অর্থটা পায় তখন যারা পাচ্ছেন না, তখন যখন শাসকের কাছে এবং সরকারের কাছে চাইছে তারা দিচ্ছেন না, তাদের চাকরির টাকাটা তাদের বেতনের টাকাটা পাওয়ার জন্য বাসের চাকার তলায় শুয়ে ধর্ণা দিতে হচ্ছে। আর কিছু শ্রেণীর প্রশাসনকে এই মাননীয় কাজে লাগিয়ে তাদের উপর লাঠিচার্জ করছে। আমরা এই জন্য এনাকে ক্ষমতায় আনেনিকো। আমরা দেখেছিলাম যখন বাম জামানায় বামের লাল কমরেডরা যখন তাদের মধ্যে একটা গোমর চলে এসেছিল, তাদের মধ্যে যখন একটা হেভিওয়েট মনে করতেন, তখন বাংলার মানুষকে যখন তারা অবহেলিত করতে শুরু করেছিল, তখন মাননীয় আমরা বাংলার মানুষ এই বাম জামানার শাসনটাকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আশা বিশ্বাস করেছিলাম। আমরা বর্তমান পরিস্থিতি দেখছি কি এই মাননীয় বর্তমান পরিস্থিতিতে কর্মস্থলের কোনো কথা বলছেন না, আর বলবে কিভাবে? আমরা দেখেছি যারা রাজনীতিটাকে নিয়ে চিন্তা ভাবনা করে কর্মস্থল, আমি এই জায়গায় থেকে বলতে পারি যে কোনোদিন পশ্চিমবঙ্গে সহজে আসতে পারে না। আমার চিন্তা ভাবনার মধ্যে থেকে আমি বড় একটা কারণ খুঁজে পেয়েছি যে আমার পশ্চিমবঙ্গে এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, এখানে কেন কর্মস্থল, কেন শিল্প আসছে না? তা আমি মনে করছি তার প্রধান কারণ হচ্ছে এই রাজ্য সরকার, এবং এই রাজ্য সরকার যে কর্পোরেটদের হাতে বিদ্যুৎটাকে তুলে দিয়েছে। দিল্লিতে যখন 3 টাকা ইউনিট পাওয়া যায়, আমার রাজ্যে প্রায় 7 টাকা ইউনিটে কারেন্ট পোড়াতে হয়। তারা তো শিল্পপতি, তারা যদি অন্য রাজ্যে 3 টাকা ধরে, 2 টাকা 80 পয়সা ধরে, 4 টাকা ধরে যদি বিদ্যুৎ পায়, তারা কেনই বা আমার রাজ্যে এসে 7 টাকা থেকে শুরু করে 10 টাকায় কারেন্টটা নিয়ে তারা কেন শিল্প এখানে গড়বে? সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। বন্ধুগণ, বর্তমান পরিস্থিতির উপরে এই রাজ্য সরকার আজকের লোকসভা যে নির্বাচন, এই নির্বাচনে কোনো এজেন্ডা খুঁজে পাচ্ছেন না যে যাকে সামনে রেখে মানুষের ভোটটা চাইবে। আমরা দেখেছি যে তাই তারা কি করছেন, যেখানে যেখানে জোড়া ফুলের প্রতীকটা এঁকেছেন তার পাশে পাশে একটা বড় হোক ছোট হোক একটা করে লক্ষ্মীর ভান্ডার তারা এঁকে দিয়েছেন। আমরা ভাবছিলাম কি ব্যাপার, আমরা তো জানি তৃণমূলের প্রতীক জোড়া ফুলের প্রতীক, তৃণমূলের প্রতীক ঘাস ফুলের প্রতীক, এরা কি লক্ষ্মীর ভান্ডার প্রতীকের সঙ্গে জোট করে লড়ছে? এটা আমরা ভাবতে শুরু করেছিলাম। তারপরে ভাবলাম যখন এই সমগ্র বাংলার অগণিত মায়ের সন্তানদেরকে, পুরুষদেরকে যখন আর বোকা বানানো যাচ্ছে না, তখন এনারা কি করলেন? মায়েদেরকে বোকা বানানোর জন্য এবং ভোট লোটার জন্য বড় একটা পরিকল্পনা নিয়ে এসেছেন। একটা ভাঁওতাবাজি ভোটের মুখে প্রকল্প তিনি চালু করেছেন। তিনি কি প্রকল্প চালু করেছেন বন্ধুগণ? আমাদের ভাবতে হবে। আমাদের ভোট আপনারা দিক বা না দিক, আপনাদের জাগ্রত করার দায়িত্ব আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়েছি।
বন্ধুগণ, বিশেষ করে আমাদের মায়েদের বলবো, আমাদের বোনেদের বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষকে আমরা বলবো, আপনারা জাগুন, আপনারা আর গোমরা হয়ে থাকবেন না। তাই আমরা বলছি, যেদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা এই মুখ্যমন্ত্রী, এই বাংলার অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিল, আমরা সেদিনে দেখেছিলাম যে সেদিনের ডেটটায় আমরা এই আলুর দামটা 14 টাকা করে কিনে খেতাম। যখন বাংলার মারা, কে হিন্দু কি মুসলিম, কে আদিবাসী কে দলিত, সমস্ত সম্প্রদায়িকের মায়েরা হয়তো তারা 1000 টাকা আর 1200 টাকা করে হয়তো পাচ্ছে, তার জন্য আমরা বিরোধিতা করছি না। কিন্তু আজকেকার ডেটে আমরা দেখতে পাচ্ছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সমস্ত দল মত নির্বিশেষে সেই আলুর দামটা আমাদের 28 থেকে 30 টাকা দরে কিনে খেতে হচ্ছে, ঠিক কিনা? এর জন্য আমাদের চিন্তা করাচ্ছেন কে? এর জন্য আমাদের ভাবাচ্ছেন কে? আজকের নওশাদ সিদ্দিকীর এত বিরোধিতা করছে কেন এই সরকার? আমাদের ভাবতে হবে। পশ্চিমবঙ্গে তো আমরা কেবলমাত্র একটাই বিধায়ক ভাঙড় থেকে আমরা নির্বাচিত করে দিয়েছি। এই ভাঙড়ের মানুষকে এত কষ্ট দিচ্ছে কেন? এই ভাঙড়ের মানুষকে গণতন্ত্র কেড়ে নেবার চেষ্টা করছে কেন? এই ভাঙড়ের মানুষের ভোট কেন্দ্রে যাওয়া থেকে রুখছে কেন? এটা আমাদের চিন্তা করার সময় এসেছে। আর কয়েকটা ঘন্টা পরে একটা নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে দিয়ে ভারতবর্ষটাকে কারা নিয়ন্ত্রণ করবে, সেই নিয়ন্ত্রণের জায়গার নির্বাচন হচ্ছে এই লোকসভা নির্বাচন। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা অসহায় মানুষ, আমরা জানি, আমরা ছোট্ট জ্ঞানে আমরা যেটা জানি, ভারতবর্ষের সব থেকে বড় উৎসবটার নাম হচ্ছে লোকসভা নির্বাচন, যেখানে সমগ্র মানুষ একসঙ্গে অংশগ্রহণ করতে পারে। গ্রামের মানুষের থেকে শুরু করে, শহরের মানুষ থেকে শুরু করে, রাজধানীর মানুষের থেকে শুরু করে, রাজবংশী মানুষ থেকে শুরু করে, পীরজাদাদের বংশ থেকে শুরু করে, ভিখারি থেকে শুরু করে সমগ্র স্তরের মানুষ এক সময় একই সঙ্গে যে উৎসবে মানতে পারে, সেটা হচ্ছে লোকসভা উৎসব। সেটা আমরা জানি বন্ধু। তাই আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষকে আমরা বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে যে আহ্বান আমরা করছি, যে আন্দোলন আমরা করছি, যে প্রতিবাদটা আমরা করছি, পার্টিকুলার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থকদের জন্য আমরা এই লড়াই সংগ্রাম করছি না। আমি একটা উদাহরণস্বরূপ একটা কথা বলি, আমাদের জন্য, বাংলার পিছিয়ে পড়া মানুষের জন্য, অবহেলিত মানুষের জন্য এই বিধায়ক যখন আওয়াজ তুলছিল, তখন আমরা দেখেছিলাম যখন অসহায় মজদুর মানুষের জন্য নওশাদ সিদ্দিকী যখন আওয়াজ তুলছিল, আমরা দেখেছিলাম এই কয়েকদিন আগে যেখানে আমরা প্রোগ্রাম করেছিলাম ভাঙড় 2 নম্বর অঞ্চলের হাতিশালার 6 লেনকে কেন্দ্র করে, এই অপদার্থ তৃণমূল সরকার ভাঙড়ের বিধায়ককে যখন 41 দিন জেল খাটিয়েছিল, আমরা তখন দেখেছিলাম যে কেএলসি থানায় আমাদের ভাঙড়ের বিধায়ককে জেসিতে রাখা হয়েছিল। সেই জেসি থেকে যখন আমরা দেখেছিলাম যে আমাদের বারাইপুর কোর্টে যখন আমাদের প্রাণপ্রিয় বিধায়ককে তুলেছিল, তাকে যখন একজন পুলিশ অফিসার, একজন কনস্টেবল হাত ধরে নামাচ্ছিলেন, সেই সময় ভাঙড়ের বিধায়ক তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আমার হাত ধরে নামাচ্ছেন, আজকের পার্থ চট্টোপাধ্যায় হলে তার হাত ধরার আপনার ক্ষমতা হতো। পুলিশ বন্ধুটা কিন্তু নীরব ছিল। আমরা সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ হয়তো ভেবেছিলাম নওশাদ সিদ্দিকী হয়তো ওই পুলিশটার উপরে রেগে গিয়েছে। তারপরে আমি অবাক হয়ে গেলাম। বাংলার মানুষকে সেই দিনের কথা ভাবতে বলবো, যার জন্য আমার এই কথা বলা। নওশাদ সিদ্দিকী কে অনেকেই মনে করেছিল নওশাদ সিদ্দিকী হয়তো একটু রেগে গিয়েছে ওই পুলিশ অফিসারের উপর, কিন্তু আমরা দেখেছিলাম সেদিন বন্ধু যখন সেই কোর্ট থেকে বার হচ্ছিল, কোর্টে ঢোকার সময়
আইপিএল এর খেলার খবর নিচ্ছিল, টোয়েন্টি খেলার খবর নিচ্ছিল নওশাদ সিদ্দিকী। আর যখন বার হচ্ছিল সেই পুলিশটার কিভাবে তার অধিকার, কিভাবে তিনি যে দুইটা পাবে তার আন্দোলন করতেও নওশাদ সিদ্দিকী ভুলে যায়নি। এটাই তো হচ্ছে ভাঙড়ের বিধায়কের কালচার। তাই আমরা মনে করি ভাঙড়ের মানুষ সহ পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে নওশাদ সিদ্দিকী আজকে জাগ্রত করে তুলছে, পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে ইচ্ছা শক্তিকে জাগ্রত করে নিজেরা ইচ্ছাকৃতভাবে সমবেত একত্রিত এক জায়গায় হয়ে সমগ্র মানুষের প্রচেষ্টায় যখন সুন্দর সমাজ গড়ার জন্য নওশাদ সিদ্দিকী ডাক দিয়েছেন, তার বিরোধিতা করার জন্য পশ্চিমবঙ্গের সমগ্র রাজনীতি দলটা উঠে পড়ে লেগেছে। আমি সমস্ত রাজনীতি দলকে বলবো, বাবুরা এতদিন কোথায় ছিলেন? আপনারা এসে তো বলছেন ভাঙড়ে উন্নত মানের হসপিটাল করবেন, আপনারা এখন বলছেন ভাঙড়ে এগ্রিকালচার জোন, কৃষি প্রধান এলাকা, তাদের জন্য আপনারা হিমঘর করবেন। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড কামান, আমরা দেখেছি কিছুদিন আগে এই ভোজরাটের মাঠে তিনি যখন একটা সভা করছেন, তানার দলের বর্তমান যিনি যাদবপুর লোকসভা থেকে দাঁড়িয়েছেন সম্মানীয় ম্যাডাম সায়নী ঘোষ মহাশয়ের হাতটা উঁচু করে তিনি হাতটা ধরে বলছেন, এবারে যদি ভাঙড় সহ যাদবপুরের মানুষ এনাকে আশীর্বাদ দোয়া করেন তাহলে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার এমপিরা মিলে দিল্লিতে গিয়ে পার্লামেন্টে গিয়ে বিজেপিকে লেজে গোবরে করে ছেড়ে দেব। মনে আছে তো? এটা অভিষেক বাবু বলছেন। আমি অভিষেক বাবুকে বলি, এই নাটক আর চলবে না বাবু। আপনি যেখান থেকেই বলুন না কেন, ডায়মন্ড হাবড়ার মানুষ আপনাকে 10 বছর ধরে দুয়া আশীর্বাদ দিয়েছিল। আপনি কিন্তু পার্লামেন্টের ভেতরে গিয়ে বিজেপির সঙ্গে আতাত করে পশ্চিমবঙ্গে 2 থেকে 18টায় পৌঁছে দিয়েছেন, আর 4টের এমএলএ থেকে 74টায় পৌঁছে দিয়েছেন। আর ভাঙড়ের জমিনে দাঁড়িয়ে আপনি নাটক করছেন, একজন মহিলার হাত ধরে বলছেন যে আপনারা সংঘবদ্ধ হয়ে দিল্লিতে গিয়ে লেজে গোবরে করে ছেড়ে দেবেন। আপনার মতন অপদার্থ এমপি আর আমি দেখিনি। নিজের দক্ষতায় আপনি অপদার্থ করতে পারেননি। ডায়মন্ড হাবড়ার মানুষ আপনাকে 10 বছর সময় দিয়েছিল, তখন আপনি সেই সময় পাননি। আর এখন ভাঙড়ের মানুষকে আপনি গোমড়া বানানোর জন্য ভাঙড়ের মানুষে এসে ভাঙড়ের ভোটগুলো লুট করার চেষ্টা করছেন। ভাঙড়ের মানুষ আপনাকে আর বিশ্বাস করে না, ভাঙড়ের মানুষ আপনার প্রতি আর ভরসা করে না। ভাঙড়ের মানুষও পশ্চিমবঙ্গের মানুষকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে পশ্চিমবঙ্গের মানুষ যখন পঞ্চায়েতে নমিনেশন করতে পারবে না, আমাদেরকে বলবে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমাদের টিম পশ্চিমবঙ্গে বিরোধীদেরকে আমরা নমিনেশন করিয়ে দেখিয়ে দেব। আমরা ভাঙড়ের মানুষ কি দেখেছি? অভিষেক বাবু আপনাকেই বলছি, বড় বড় শুধু ডায়লগ না, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে ডায়লগ মারছেন। ভাঙড়ের মানুষ যখন নির্বিঘ্নে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, ভাঙড়ের মানুষের অধিকার পাওয়ার জন্য, ভাঙড়ের বিভিন্ন প্রান্তে নিজেদের অঞ্চলগুলো প্রধানগুলো দখল করার জন্য, আপনাদের হারমাত প্রধানদেরকে সরানোর জন্য যখন নমিনেশন করতে যাচ্ছিলেন, আপনার হারমাতদেরকে আপনারা পাঠিয়ে দিয়েছিলেন। আমরা ভাঙড়ের মানুষ ভুলে যায়নি। আপনারা আপনাদের ভাঙড়ে যত হারমাত রয়েছে তাদের উপরে আপনি ভরসা করতে পারেননি। তাই আপনার পিসি, আমাদের পিসি না, অভিষেক বাবু আপনাকেই বলছি, আপনার পিসি যাকে
প্রশাসনিক বৈঠক থেকে বলেছিল তুই তো বোমবাদিস। এই ভারতবর্ষের আইন ব্যবস্থা যারাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছেন, সেই নোটোরিয়াস ক্রিমিনালকে আপনি আপনার পিসি দুজনে মিলে ভাঙড়ের অবজারভার করেছিলেন। তাতে ভাঙড়ের 6 থেকে 7টা মায়ের কোল খালি হয়ে গেছে। সেটা অভিষেক বাবু আমরা ভুলে যাইনি। তাই আমরা ভাঙড়ের মানুষ ঠিক করেছি, ভাঙড়ের মানুষ ঠিক করেছি, যাদবপুরের মানুষ ঠিক করবে। অভিষেক আর অভিষেকের পিসি ঠিক করবে না। এবারে জনগণের প্রতিনিধি, মানুষের সুখ দুঃখের কথা বলার জন্য, মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য, যাদবপুরের কণ্ঠস্বর হয়ে যাওয়ার জন্য, যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাইজানের মনোনীত প্রার্থী, ভাইজানের আশীর্বাদ ধন্য প্রার্থী, ও কালীঘাটের টালির তলা থেকে নির্বাচিত হয়নি নূর আলম খান। এটা অভিষেক বাবু আপনাকেই বলছি। এটা ফুরপুরার জমিন থেকে আমাদের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকীর হাত থেকে তিনি নির্বাচিত হয়েছে। আর আব্বাস সিদ্দিকী কি জিনিস আর তার ভাই নওশাদ সিদ্দিকী কি জিনিস কেউ টের পাক আর না পাক, অভিষেক আর অভিষেকের পিসি সেটা জানে। সেই জন্য তানারই নির্বাচিত, তানারের আশীর্বাদ ধন্য প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান মহাশয়কে আগামী 1 তারিখে কোনো দিকই তাকাবো না। আমরা অনেক দুঃখে আছি, ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষ অনেক কষ্টে আছে। তাই ইভিএম এর সামনে দাঁড়িয়ে যাব আর সেই দিনগুলোর কথা আমরা মনে করব। কোন দিনগুলোর কথা? যখন মহিউদ্দিনরা আমাদের সঙ্গে ঘুরতো, তাদেরকে যারা কতল করে শেষ করেছে। হাসানুর ভাই যখন আমাদের সঙ্গে ঘুরতো, তাদেরকে যারা শেষ করেছেন। ভাঙড়ে যেভাবে নির্বিঘ্নে গুলি চালিয়েছেন, যারা কৃষি প্রধান এলাকার মানুষ, আমরা কৃষি বিরোধী বিলের পাশের সময় যখন টিকটাক করায় ব্যস্ত ছিল যারা, তাদের কথাগুলো মনে করে কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম আমরা বুঝি না, আমরা জানি না। আমরা সমস্ত দলের যারা অবহেলিত হয়েছে, বঞ্চিত হয়েছে, যাদেরকে এই শাসক শুধু শাসিয়ে এসে তোষণ করেছে, তাদেরকে বলবো আপনার ভোটটা ইভিএম এর সামনে গিয়ে নিজের সুখ দুঃখের কথা, নিজের মান অভিমানের কথা, নিজের অধিকারের কথা ইভিএম এর সামনে দাঁড়িয়ে গিয়ে খাম চিহ্নর মধ্যে দিয়ে নিজের সুখ দুঃখের কথাটা খামের মধ্যে দিয়ে অ্যাডভোকেট নূর আলম খান মহাশয়কে যাদবপুর লোকসভা কেন্দ্র বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। এই অঙ্গীকার আমাদের নিতে হবে। পারবো তো? যাই হোক, আমরা আমাদের সভা শুরু করব। অনেকক্ষণ বকলাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমার জেলার সভাপতি সম্মানীয় মালেক মহাশয়।